আপনারাও বলবেন আমার সাথে একটু। হামিদ ভাই, 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 হামিদ ভাই। বলুন না, আপনি কখনো সমীরকে কোনো খারাপ কাজ করতে দেখেছেন? হামিদ ভাই, আল্লাহ জানে কেন এই মেয়েটা আমার ছেলেকে ভাসাচ্ছে। দেখুন না, আমি অবাক যে সমীরের নাম এসেছে, কিন্তু একটা কথা বলে দিই, ক্ষেতের মধ্যে সবাই দেখেছে কি? সমীর আর উর্বশীর তো বন্ধুত্ব ছিল, কথাবার্তা তো দুজনে বলতো। কথা বলা অন্যায় কবে থেকে হলো হামিদ ভাই? শুরু তো কথা থেকেই হয় না? তখনই যদি এদের দুজনকে বুঝিয়ে দিতাম আমরা, এটা আর হতো না। আমার ছেলে এরকম নিজ কাজ করতেই পারে না। আমিও তো এটাই চাইছি যেন এমনই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেসটা তো পুলিশের হাতে, যেটা সত্যি সেটা তো সামনে আসবেই। আমি পুলিশ কেসের ব্যাপারে কিছু করতে পারবো না। দেখো, আইনের বেড়াজালের মধ্যে থেকে আমার যতটুকু করার আমি করব। আমি যেমন বড় সাহেবদের কথা দিয়ে রেখেছি, দেখো তোমাদেরও কিন্তু কথা দিতে হবে। আমাদের দিক থেকে আমরা বুদ্ধি খাটিয়ে চলবো, গায়ের জোরে নয়। কথাটা হলো, এটা শুধু মেয়ের ব্যাপার নয়, পরিবারেরও। আমরা অ্যাবর্শনের জন্য যাচ্ছি। অপারেশনের পর আমরা ফিটাস টিস্যু রিজার্ভ করব ডিএনএ টেস্টিং এর জন্য। ওকে ডক্টর, কিন্তু অপারেশন হওয়া অবধি আমি এখানেই থাকছি। স্যার এসব কি হচ্ছে স্যার? স্যার আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। সত্য এখন বলার দরকার নেই, সত্যিটা এখন প্রমাণিত হবে ল্যাবরেটরিতে। আমরা তোকে ব্লাড টেস্টের জন্য নিয়ে যাচ্ছি, ডিএনএ টেস্ট, যেটা ওই গর্ভের সঙ্গে ম্যাচ করা হবে। না না, আমি টেস্ট দেবো না। তোকে জিজ্ঞেস কে করছে? তোকে শুধু বলছি আমরা তোকে ব্লাড টেস্টের জন্য নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে এসো। না না স্যার, আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল, আর কিছু ছিল না। চুপ! সম্পর্কটা থেকে ফায়দা লুটেছিস তুই। এরকমটা না স্যার, আমরা দুজন দুজনকে পছন্দ করতাম, কিছু একতরফা ছিল না। আমাদের বন্ধুত্ব ছিল স্যার, আমি আর উর্বশী একে অপরকে পছন্দ করতাম স্যার, কিন্তু আমি কখনো ওকে খারাপ নজরে দেখিনি। যদি তুই উর্বশীকে রেপ নাই করে থাকিস, তাহলে উর্বশী তোরই নাম কেন বললো? আমি সত্যি জানি না স্যার। সত্যিটা কি সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। চুপচাপ ব্লাড টেস্টের জন্য চলে যা। আর যদি সত্যিই তুই কিছু না করে থাকিস, তাহলে ভয় পাচ্ছিস কেন? ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসলে সমস্ত সত্যিটা সামনে চলেই আসবে। ডক্টর, সব ঠিক আছে তো? একদম, 1 ঘন্টার মধ্যে আপনারা স্যাম্পল পেয়ে যাবেন। ওকে। কাল দুপুরের পরে আপনারা উর্বশীকে বাড়ি নিয়ে যেতে পারেন। ও ভালো আছে তো? ভালো আছে, গর্ভপাত একদম ঠিকঠাকভাবে হয়েছে। পদ্মা, সুহাসবাবু, অনেক মানসিক যন্ত্রণা আর কষ্টের মধ্যে দিয়ে গেছে আপনার মেয়ে। বিশ্রাম আর ওষুধের জন্য ওর শরীর তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওর মনে যে আঘাত লেগেছে সেটা ঠিক হতে অনেক দিন সময় লাগবে। তাই আমাদের কাউন্সিলরের কাছে ওকে নিয়মিত আনবেন।
দিদি স্কুল যখন শুরু হবে তুই আবার আমার সাথে যাবি তো? আমি সব সময় তোর সাথে যাব, কোনোদিন তোর আগে দৌড়বো না। স্যার ফরেন্সিক ল্যাব থেকে ডিএনএ টেস্টের এক্স্যাক্ট ডেট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমি সেটা জানি, ওনাদের কাছে অনেক ব্যাকলগও আছে। আমি ল্যাবকে রিকোয়েস্ট করেছি তাড়াতাড়ি রিপোর্টগুলো পাঠিয়ে দিতে। আর স্যার সমীর শেখকে আমরা এফআইআর প্রাইম সাসপেক্ট করেছি। তারপর আমরা ওর অন ক্যামেরা স্টেটমেন্ট নেব, তারপর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করব, আর তারপরে চার্জশিট ফাইল করব। হ্যাঁ, ডিএনএ রিপোর্ট আসার পরেই আপনি চার্জশিট ফাইল করবেন। ইতিমধ্যেই আমরা একটা ভুলের শিকার হয়েই গেছি, এখন আর ভুল করা যাবে না। আচ্ছা, ওই নিউজ লিকটার কি হলো, কিছু জানতে পারলেন? এখনো নয় স্যার, সে ঠিক বুঝে উঠতে পারছি না কে এই গেমটা খেলছে। দেখুন অফিসার, এই রকম নিউজ লিক আর যেন কখনো না হয়, এটা একটা সেন্সিটিভ ব্যাপার। কিন্তু সবকিছুই তো বলে দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ বলেছে সবই, কিন্তু উর্বশীকে সেই জায়গাটা দেখাতে হবে যেখানে ওর রেপ হয়েছে। ওই জায়গাটা আমরা ক্যামেরায় শুট করব। সুভাষ, উর্বশী ফিরেছে 3 দিন হয়ে গেছে, এখনো যদি আমাদের সাথে না যেতে পারে আমরা 2 দিন ওয়েট করছি। কিন্তু 2 দিন বাদে ওকে আমাদের সাথে যেতে হবে, আর আপনাদেরকে অথবা আপনাদের মধ্যে একজনকে আমাদের সাথে যেতে হবে। বলো কোথায়? এখানেই ডেকেছিল তোমায়? আমার দিব্যি করে বল। তোমার দিব্যি মা, আমি কোনো খারাপ কাজ করিনি। দেখুন, সুমিরকে এখন আমরা ছাড়তে পারবো না। হ্যাঁ, চাইলে আপনারা কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু সুমির মুখ্য অভিযুক্ত উর্বশী ওর নাম নিয়েছে। নাম নিয়েছে তো কি হয়েছে? আমার ছেলে দিব্যি করে বলেছে, তাও আমার মাথার যে ও কিচ্ছু করেনি। দেখুন, উর্বশী নিজে ওর নাম নিয়েছে, আমরা কি করে মানবো যে সুমির এই কাণ্ড করেনি? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে সাহেব। ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে দিন, আমরা চার্জশিট তারপরে ফাইল করব। আর আপনি নিজেও জানেন না যে রিপোর্ট কবে আসবে। আমাদের সমীর কি ততদিন পর্যন্ত জেলেই থাকবে? আপাতত আমরা ছাড়তে পারবো না, কিন্তু আপনারা চাইলে কোর্টে যেতে পারেন। সুভাষ দা, আরে ও সুভাষ দা, কি হয়েছে? আরে ও, কেন আমার ছেলের জীবনটা নষ্ট করছো? আমার মেয়ের অবস্থা দেখলে এটা জিজ্ঞেস করার সাহস পেতে না তুমি? আমার ছেলে সমীর আপনার মেয়ের সাথে কোনো খারাপ কাজ করেনি। যদি তোমার ছেলে কিছু নাই করে থাকে, তাহলে যদি কিছু করতো তাহলে ভাবো কি করতো? আমার মেয়েকেও বিক্রি করে দিত। বন্ধ করো তোমার এসব কেন কথা। চুপ করবো? হ্যাঁ? তোমার মেয়ের সঙ্গে খারাপ হয়েছে, সেই জন্য আমরাও কষ্ট পাচ্ছি। সেই জন্য আমার সমীরকে তোমরা ধরিয়ে দিতে পারো না? না, কখনোই না। ব্যাস, কি হচ্ছে? হামিদ ভাই, তুমি এই বিচারটা করে দাও। আমার ছেলে জেলে বসে পড়ছে, আর এরা শুনতেই চাইছে না আমি কিছু। তো তোমাকে বলেছিলাম আইনকে তার কাজ করতে দাও। আইন আইনের কাজ করছে, কিন্তু আমার ছেলেটা তো জেলে পড়ছে। পড়ছে হামিদ ভাই। জেলেই পড়ছে না? আমি পারলে ওকে নরকে পাঠিয়ে দিতাম। একদম মুখ সামলে কথা বলে বলছি। আস্তে আস্তে চুপ করো, চুপ করো, চুপ করো। আমার এখানে কাজের সময় কোনো রকম ঝগড়া চলবে না। সুভাষ, পদ্মা, যা কাজে যা। কি হয়েছে, তামাশা দেখছো এখানে? হ্যাঁ, যাও কাজে যাও। আর তোরা হামিদ ভাই। দুজন বাড়ি যা, কি করা যায় আমি দেখছি। চলো। ডিএনএ রিপোর্ট আসতে সময় লাগবে। দিদি, আজকে স্কুলে খুব মজা হয়েছে। উর্বশীও আস্তে আস্তে দৈনন্দিন জীবনে ফিরতে শুরু করে, যে তুই কবে কিন্তু তার আসবি, জখম কবে পুরোপুরি শুকোতে তো সময় লাগবে। তার বয়স মাত্র 15 বছর। নিজের কুমারিত্বে সবেমাত্র সে পা রেখেছিল, আর সেই সময়ই তাকে পথের অনেক কাটার উপর দিয়ে হাঁটতে হলো। আর অন্যদিকে কিশোর থেকে সবেমাত্র যৌবনে পা দেওয়া সমীর শেখ পুলিশের লকআপে ছিল, আর বারবার সে একটাই দাবি করে আসছিল যে অন্যায়ের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটা সে করেইনি। এই কেসের ফলাফলের অপেক্ষা করতে করতে পুলিশ এখন অন্য কেস নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু ডিএনএ রিপোর্ট আসার আগেই এই কেসে একটা চমকে দেওয়ার মতো মোড় এলো। আমার কথাটা বুঝতে পারছেন না,
আমাদের পুলিশদের কাজ হলো অপরাধীদের ওপর চার্জ লাগানো, সাজা দেওয়ার ব্যাপারটা কোর্টের উপর। আসল ব্যাপারটা কি? না ম্যাডাম, ওই জানতে চাইছিলাম যে সমীর শেখের কি সাজা হবে। দেখুন, আমরা কোর্টে চার্জশিট তখন পাঠাবো যখন ডিএনএ রিপোর্টটা পাবো। ততক্ষণ অবধি লকআপেই থাকবে। কি বললো? বলছিল কোর্ট ঠিক করে দেবে কি সাজা পাবে। ও এখনো জেলেই আছে? হ্যাঁ, ওই দিয়ে রিপোর্ট না কি হওয়া অবধি ততদিন ওখানেই থাকবে। তিনবার? হ্যাঁ স্যার, 2 সপ্তাহে 3 বার। স্যার, পদ্মা প্রথমে আমার কাছে এসেছে। আর তারপর আমার কাছে। বুঝতে পারছি না ওদের প্রবলেমটা কি। ওরা সমীরকে শাস্তি দিতে চায় নাকি শাস্তি থেকে অব্যাহতি দিতে চায়? স্যার, পদ্মাকে দেখে খুব টেনশনেও মনে হচ্ছিল। বেশ প্যাচালো কেস মনে হচ্ছে, যার সূত্রপাতে একটা মিথ্যা দোষারোপ থেকে হয়েছে। বাট স্যার, কেসটা কিন্তু অতটা পেঁচালো বলে মনে হচ্ছে না। ডক্টর নন্দিতা সার্টিফাইড করেছে যে বাচ্চাটার কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। ও 6 সপ্তাহ ধরে প্রেগনেন্ট ছিল। আর স্যার, সমীর এতদিনে একবারও ভাঙেনি। বারবার একই কথা বলছে যে ও ইনোসেন্ট। এমন ব্যাপার হচ্ছে না তো যে একই তীর দিয়ে আমাদের দ্বিতীয়বার নিশানা বানানো হচ্ছে? প্রথমবার বান্টি সিংদের নাম নেওয়া হয়েছিল, যেটা কাল্পনিক ছিল, আর দ্বিতীয়বার সমীর শেখ, যার অপরাধটা হয়তো কাল্পনিক। এই খেলাটা কি খেলা হচ্ছে? হ্যালো, অ্যাডভোকেট মিলন ফালকে বলছি, জেলা কোর্ট থেকে। বলুন ফালকে সাহেব। স্যার, একটা জরুরি কথা ছিল, কোনো একটা কেসের ব্যাপারে। বলুন। দেখা করে কথা বলি? আপনি পুলিশ স্টেশন চলে আসুন। এমনিতে কোন কেসের ব্যাপারে কথা বলতে চাইছিলেন? উর্বশী কারাতের কেসের ব্যাপারে। ঠিক আছে। এটা আবার কি নাটক? স্যার, একটু সংযমী হয়ে যদি। আরে নিকুচি করেছে সংযমে? হ্যাঁ, এখানে কি তামাশা হচ্ছে নাকি? একটা বাচ্চার সঙ্গে জঘন্য অপরাধ হয়েছে, এখনো ঠিকমতো জানা যায়নি যে আরো কি অপরাধ হয়েছে, হচ্ছে বা হতে পারে। আরে স্যার, এরা গরিব, তাই ওরা মাথা খারাপ করে ফেলেছে। কিন্তু এখন ওরা সত্যি বলছে। এই এফিডেভিট কোর্টের সামনে তৈরি হয়েছে, এতে সব সত্যি কথা লেখা আছে। যা হয়েছে, যা হয়েছে, A to Z এখানে লেখা রয়েছে। এখন আবার বলছে সমীর শেখ কিছু করেইনি। আরেকটা মিথ্যে। তুমি এক কাজ করো, সুভাষ আর পদ্মাকে তুলে নিয়ে এসো এক্ষুনি। স্যার, স্যার 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 প্লিজ, এই এফিডেভিটে যা লেখা আছে সবকিছু সত্যি কথা লেখা আছে, প্রত্যেকটা সত্যি কথা। এই কেসে মিথ্যেটাকে এতবার সত্যি বলে বলা হয়েছে যে এখন বিশ্বাস হয় না যে এই সত্যিটা আদৌ সত্যি নাকি মিথ্যা। এখানে সত্যির সঙ্গে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল খেলা হচ্ছে, আর ফাইনাল খেলাটা যে কি আর কোথায় হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। গল্পে আরো একটা জোরদার টুইস্ট এসেছিল। এটাই কি শেষ ছিল? এই কেসের সত্যিটা প্রকাশ্যে আসার ভয়ে উর্বশীর মা বাবা একটা এফিডেভিট বানিয়েছিল। তাদের আগের মিথ্যেগুলো তাদের জন্য কোনোভাবেই কোনো রকম কাজে এলো না। শেষ পর্যন্ত তারা আসল সত্যটা আইনের সামনে বলার সাহস দেখালো। প্রথমবার বানিয়ে বানিয়ে পুলিশের কাছে বান্টি সিংদের নাম বলেছিলে, তারপর তোমরা বললে যে এসব সমীর শেখ করেছে, যে এখন জেলের মধ্যে বন্দী। আর এখন বলছো যে সমীর শেখও নির্দোষ। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে স্যার। দেখো, পুলিশ যদি মনে করে না, তাহলে তোমাকেও এবার কিন্তু বড় কেসে ফাঁসিয়ে দেবে, জানো তুমি এটা? পুলিশ বলছিল যে ওই ডিএনএ তেই সব পরিষ্কার হবে যে 100% যে বাচ্চার বাবা কে। সেটা রিপোর্টে আসবে, রিপোর্ট সেটা বলবে। কিন্তু তুমি কিরকম ধরনের বাবা? তোমার মেয়ের সাথে এত খারাপ ঘটনা ঘটলো, আর তুমি একের পর এক মিথ্যে বলছো। এই কেসটার সূত্রপাত সিভিল হসপিটাল থেকে হয়েছে। যখন তোমরা জানতে পারো যে তোমাদের মেয়েটা প্রেগনেন্ট, তখন তোমরা একটা মিথ্যে নাম বললে।
যেটা শুনে আমরা 3টে লোককে তুলে আনলাম আর সেটা মিথ্যে প্রমাণিত হলো। তারপর তোমরা আসল লোকটার নাম বললে, আমরা তাকেও তুলে আনলাম, এবারও মিথ্যে প্রমাণিত হলো। এখন তোমরা বলছো তোমরা একটা নির্দোষ লোককে ফাঁসিয়েছো। দুবার মিথ্যে কথা বলার পর এবার তোমাদের সত্যি কথা বলতে হবে, ঠিক আছে? তোমাদের এই এফিডেভিট আমার কাছে কোনো কাজের নয়, আমি তোমাদের বিশ্বাসই করি না। শুধু এটুকু বল যে সমীর শেখকে কেন ফাঁসালি। স্যার, এইবার আমরা সত্যি কথা বলবো। প্রথম দুবার মিথ্যে কথা বলেছিলাম বাচ্চা ও তার অবস্থার সুযোগ নিয়ে। আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম স্যার। প্রথম মিথ্যে কথা বলবার পর মিথ্যে ধরা পড়লে সাজাও হতে পারে। তোমরা দুজন একবারের জন্যও ভেবেছো মন গড়া নাম বলার জন্য তোমাদের পুলিশ গ্রেপ্তার করতে পারে? না না দিদি, আমরা ভেবেছি ওরা খুঁজতে থাকবে। বান্টি সিন্ধের নামে কেউ নেই, তা ধরবে কাকে? হ্যাঁ, বান্টি সিন্ধে আছে, আর একজন না, তিনজন আছে। না মানে আমরা তো মন গড়া বলেছিলাম, যা হাওয়াই কথা বলেছি। একটা নাম যতক্ষণ একটা মানুষের সাথে জড়ায় না তখন তো ওটা হাওয়ায় থাকে। দেখো তোমরা দুজন, আমি তোমাদের এই ঝামেলা থেকে বের করতে পারি, শুধু একটা কাজ করতে হবে। কি? আমি পুলিশকে বলবো যে তোমরা দুজন মিথ্যে বলেছো, তোমরা ভয় পেয়েছিলে তাই। তুমি কোনো একটা বাহানা বানিয়ে দিও, ওরা মেনে নেবে। তারপর ওরা আসল জনের নাম জানতে চাইবে, তখন তোমরা সমীর শেখের নাম বলে দিও। সমীর শেখ মানে ওই আমাদের ওই ক্ষেতের ছেলেটা, নাসির ওয়াজিদার ছেলেটা না? হ্যাঁ, উর্বশীর বন্ধুও, বন্ধুত্ব আছে ওদের, মেলামেশা করে। কি? জানতামই না তো। যেটা আমি বলছি না সেটা করো। সমীর শেখের নাম বলে দাও, আমার উপর বিশ্বাস করো, বাকিটা আমি সব সামলে নেব। তখনই আমরা ভেঙে পড়েছিলাম স্যার, বাচ্চার অবস্থা আর সম্মান চলে যাবার ভয়ে। অনিতা দিদি বলে ও আমাদের পয়সা দেবে। অনিতা মানে ওই যে ওই সোশ্যাল ওয়ার্কার? অনিতা দিদি বলে ও আমাদের পয়সা দেবে। অনিতা মানে ওই যে ওই সোশ্যাল ওয়ার্কার? ও তোমাকে বলেছিল যে সমীর শেখের নাম নিতে, আর সেই জন্য টাকাও দিত। 7 লাখ পাইয়ে দেব, পাক্কা, পুরো 7 লাখ। লাখ মানে অনেক টাকা না? হ্যাঁ, তাছাড়াও উর্বশীর কথাটা গ্রামে জানাজানি হয়েই যাবে। গ্রামে থাকতে তো পারবো না, এই টাকাটা দিয়ে আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। উর্বশীর মনটাও বদলে যাবে, আর ও সব কিছু ভুলেও যাবে, তাই না? আমরা তো প্রথমেই ধ্বংস হয়ে গিয়েছিলাম। যে আমার মেয়ের সাথে এত নোংরা কাজ করেছে, আমরা মুখও খুলতে পারতাম না। পেটের দায়, বড় দায়। পয়সা পাচ্ছিলাম স্যার, ওটা নিয়েই বেঁচে থাকতে চাইছিলাম স্যার। প্রথমে মিথ্যে কথা বলি, ওখানে ফেঁসে যায়। দ্বিতীয়বার পয়সা পাবো এই লোভেই বেঁচেছিলাম, ওটাতেও ফেঁসে গেলাম। কি ব্যাপার সুভাষ, কেন ফোন করেছো? আপনি এখনো পয়সা দেননি আমাদের? আরে বললাম না যে আমি যখন পেয়ে যাব তখন তোমার হাতে দিয়ে দেব। বারবার ফোন করে কেন জিজ্ঞেস করো? আপনি বলেছিলেন সমীর গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে আমি পুরো পয়সা পেয়ে যাব। আপনি এখনো 1 পয়সাও দেননি, আর আমার ফোনও তুলছেন না আপনি। আমরা খুব সমস্যায় আছি। দেখো সুভাষ, সবারই সমস্যা আছে, আর তোমার এই কথাগুলো শোনার না ইচ্ছে আছে না সময়। এই দিদি, তোমার কথা শুনে কিন্তু উর্বশী সমীরের নাম নিয়েছে, আর আমাদের 7 লাখ টাকা দেওয়ার কথাও বলেছিলে। যতক্ষণ ওই রিপোর্ট আসে তার আগে আমরা এখান থেকে পালিয়ে যাব ঠিক করেছি। একবার ওই রিপোর্ট চলে এলে প্রমাণ হয়ে যাবে সমীর ওই বাচ্চার বাবা না, তখন আমাদের কি হবে? তোমাদের সেটাই হবে যেটা তোমাদের ভাগ্যে লেখা আছে আর তোমাদের ক্ষমতায়। আর একবারও আমাকে ফোন করবে না। তোমার টাকার দরকার না, যাও নিজে চেয়ে নাও। আমাদেরকে ধোকা দিয়েছে অনিতা দেবী। এক তো 7 লাখ টাকা দিতে অস্বীকার করেছে, আর দ্বিতীয়টা কি? আর দ্বিতীয়ত স্যার, ও আমাদের থেকে পয়সা নিয়েছে স্যার।
তোমার থেকে। কেন? দেখো, এই বান্টি সিংদের মামলাটা মিটে যাবে, কিন্তু ভয়টা অন্য জায়গায়। কে দিদি? এই পুলিশের লোক আবার কে? পেছনেই পড়ে আছে। বান্টি সিংদের মন গড়া নাম বলার জন্য তোমাদের গ্রেপ্তার করতে চায়। সে কি গো? আর এই হসপিটালের লোকজন অ্যাডভান্স চাইছে, না হলে অ্যাবর্শন হবে না বলছে। তাহলে দেখো, তোমরা চিন্তা করো না, এই হসপিটাল আর পুলিশের মামলাগুলো বুঝে নিতে কম করে তাও 50,000 তো লাগবেই। 50,000? এত? ভাবনা চিন্তা করার এত সময় নেই আমাদের। যদি টাকা না দিই আর গর্ভপাত না হলে তো ভাবো গ্রামে কি কি হতে পারে। মানে তোমাদের নাম কত খারাপ হবে। না 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 দিদি, তোমার কথাতেই তো উর্বশী সমীরের নাম নিয়েছে। তুমি যে 7 লাখ টাকা আমাদের দেবে বলেছিলে সেটা দিয়ে দাও, ওর থেকে 50,000 আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। এরকমটা হয় না সুভাষ। আর দেখো, তোমাদের 7 লাখ চলে আসবে, আমাকে আমার 50,000 দিতেই হবে, তাও আজ। যেমন তেমন করে 50,000 টাকা জোগাড় করে অনিতা দেবীকে দিয়ে দিয়েছি চুপি চুপি। এখন এতদিন হয়ে গেল স্যার, অনিতা দেবী 1 টাকাও দেয়নি আমাদের। এই অনিতা তো দেখছি সোশ্যাল ওয়ার্কের নাম করে যত অ্যান্টি সোশ্যাল কাজ করছে, গরিবদের শুষে নেবার। ওই নিউজ রিপোর্টের ব্যাপারটাও এই অনিতাই করেছিল না? আমি বলতে পারবো না স্যার। কিন্তু স্যার, সবের মাঝে বদনামি তো আমরাই হলাম। শুধু তোমাদের বদনামি হয়েছে? ওই যে 3টে লোক, তাদের কি? যাদের উপর আমরা রেপের চার্জ লাগিয়েছিলাম শুধু এই জন্য যে তাদের নাম বান্টি সিন্ধে ছিল। সমীর শেখ এখনো জেলে পচে মরছে, ওর বদনামি হয়নি? তোমরা মিথ্যেবাদী লোক, তোমাদের উপর ভরসা করা যায় না। 2বার অলরেডি মিথ্যে কথা বলে ফেলেছো, কি গ্যারান্টি আছে যে এবার তোমরা মিথ্যে বলছো না? এবার আমরা সত্যি বলছি স্যার। প্রথমবার আমি যখন মেয়েকে জিজ্ঞেস করেছিল, ও আমাকে সত্যিটা বলে দিয়েছিল, তখনই আমাদের মাথা খারাপ হয়ে গেছিল স্যার। স্যার, রোজগারের কথা চিন্তা করেছিলাম স্যার। হামিদ মেরে ফেলার হুমকি দিয়েছিল স্যার। স্যার, সব দোষ আমাদের। মেয়েটা কিছু করেনি। মেয়েটা তো প্রথমেই সত্যি বলে দিয়েছিল। বল না নেবা, নামটা বল, কি ছিল লোকটা? বল বল বল। অমিত কাকা। উর্বশী কিছু বললো? কে করেছে? নাম বল ওর, যে আমার হাতে মারা যাবে। উর্বশীর কোনো দোষ নেই, ওর উপর জবরদস্তি হয়েছে, ধর্ষণ হয়েছে। নাম বল ওর, বল। হামিদ মির্জা। কিরে সুভাষ, কোথায় যাচ্ছিস? সুভাষ, সুভাষ! হামিদ ভাই আমার মেয়ের সাথে। সুহাসদা, একবার বাইরে আসো, হামিদা কথা বলতে চাই তোমার সঙ্গে। যা হবার হয়েছে। একটা কথা কান খুলে শুনে নে সুভাষ, তুই, তোর মেয়ে, তোর পুরো পরিবার শেষ হয়ে যাবে। তোর মেয়ে গর্ভবতী সেটা যদি সবাই জেনে যায়। আর হ্যাঁ, এই প্রতিশোধের গল্পটা তুই ভুলে যা। তুই যদি এটা ভেবে থাকিস পুলিশ তোর জন্য কিছু করবে, ওটাও ভুলে যা। আমার হাত কতটা লম্বা, আমি কি করতে পারি, কি করেছি, তুই সব জানিস। যদি আমার নাম ভুল করেও তুই, তোর মেয়ে, তোর বউ কারোর সামনে নিস, তো তোদের 4 জনের লাশও পাওয়া যাবে না। আর মুখ খুললি না, চুপ করে থাকলি, তাহলে সম্মান তো তোদের থাকবেই, কাজটাও হারাবি না। পুলিশ জিজ্ঞেস করবে কে করেছে, মেয়েকে যার হোক একটা নাম বলে দেবি, রাজু বাজু যাই হোক একটা। মাথা ঢুকলো? কি বুঝলি? এমন একটা নাম বলে দিবি যে এখানে নেই। কি পুলিশ খুঁজে বেড়াবে, কাউকে পাবে না, কেস ক্লোজ হয়ে যাবে, সবাই খুশি। যা যা যা, ঠান্ডা
ঠান্ডা মাথায় তোকে বলছি, তুই কিন্তু বিরাট ফেসে যাবি। আমি আমার মেয়ের সাথে দেখা করব। বদনাম আর ধ্বংসের দুটো তরোয়ালি আমাদের কাঁধের ওপর ছিল স্যার, তাই মুখ দিয়ে শুধু মিথ্যে আর মিথ্যেই বেরোচ্ছিল। আর আমরা আমার বাচ্চাকে মিথ্যে বলতে বাধ্য করি স্যার। মা, আমি চাচার নাম নিবি না, বুঝেছিস? বুঝেছিস, আমাদের ওর নাম নেবার ক্ষমতা নেই, আমাদেরকে শেষ করে দেবে। মা, মা উর্বশী, গ্রামে সবাই ছিছি করবে, তার উপর মেরে ফেলতে পারে আমাদেরকে। শোন, বুঝেছিস, এটাই পুরো সত্যি স্যার, একমাত্র সত্যি স্যার। প্রথমেই আমাদের মেয়ে সত্যি কথা বলেছিল, পুরো সত্যি কথা বলেছিল, কিন্তু আমরাই এই খেলাটা খেলেছি। প্রথমে বদনামির ভয়ে, আর তারপর পয়সার লোভে। প্রথমে ভুল করেছি স্যার, এখন যা বলছি সত্যি বলছি। কিন্তু হামিদ দাদা অনেক বড় মানুষ, অনেক উপর মহলে ওনার হাত রয়েছে। আমরা গরিব, ওনার সঙ্গে কি করে লড়তে পারতাম? তোমরা সমস্ত কিছুর আড়ালে এতগুলো মিথ্যে কথা বললে, যেটা সত্যি সত্যি এটা মানা খুব দুষ্কর ব্যাপার। এখন আবার দেখছি হামিদের নাম নিচ্ছ। কিন্তু স্যার সবকিছু স্ট্যাম্প পেপারের ওপর লিখে দিয়েছে, এফিডেভিট করা হয়েছে। এরা নিজেদের মেয়ের সাথে অন ক্যামেরা ম্যাজিস্ট্রেটের সামনেও মিথ্যে বলেছে। কি মূল্য এই এফিডেভিটের? আগে সব প্রমাণগুলোকে একসাথে করি, তারপরে কারোর ওপর চার্জ লাগাবো। স্যার, এই কেসটাতে সত্যিটাকে এমনভাবে লুকোনো হয়েছে, এমন সাজানো হয়েছে যে জানাই যাবে না কোনটা মিথ্যে আর কোনটা সত্যি। শোনো, তুমি গিয়ে হামিদকে জিজ্ঞাসাবাদ করো, আর তুমি ওই অনিতাকে ট্র্যাক করো। স্যার, আর আমি নিজে গিয়ে উর্বশীর সঙ্গে কথা বলবো। সত্যের থেকে কি পর্দা উঠেছিল নাকি আরো একটা মুখোশ পরানো হচ্ছিল? এইবার অনেক কিছু সামনে আসতে চলেছে, অনেক কিছুই ছেটে বাদ দেওয়া হতে চলেছে। অনিতা কামলে, ওনাকে তো 1 মাস ধরে এখানে দেখছি না। আর কেউ আছে যে ওর ব্যাপারে কিছু বলতে পারে? ওই শিল্পা আছে না, ও অনিতা কামলের সাথে কাজ করে, সব সময় ওর সাথেই থাকে। জানি না সাহেব কি যে হয়েছিল, আজ তো হামিদদাও কাজে আসেনি না আসলাম। আসলামের বাড়িতেও তালা লাগানো, কিছু জানো কোথায় গেছে? হামিদের কোনো আত্মীয় স্বজন থাকে এখানে? জানি না সাহেব। আমি এখন অনিতা কামলের সাথে কাজ করি না। কেন? অনিতা কামলের এইসব কাজকর্মের ব্যাপারে আমি পরে জেনেছিলাম। উনি আগে যেখানে কাজ করতেন সেখানেও অনেক লোককে ঠকিয়েছিলেন। জানবার সাথে সাথেই আমি ওর সাথে কাজ ছেড়েছি। আর যখন এখানে উর্বশীর কেসে ওর মা বাবার সাথে ফ্রড করছিল, তুমি কত কমিশন পেয়েছিলে? কিছু পাইনি, এমনকি মাইনেটাও পাইনি। উনি কি করছিলেন আমার এ ব্যাপারে কিছু জানা নেই, কিন্তু হ্যাঁ, যতটা সরলতা উনি দেখান সেই সরলতার বিন্দুমাত্র ওনার মধ্যে তো নেই। এখন তুমি আমার কথা ভালো করে মন দিয়ে শোনো। প্রথম, নিজের ফোন কখনো অফ করবে না। দ্বিতীয়ত, বাকুলি ছেড়ে তুমি কখনো যাবে না। তৃতীয়ত, অনিতা কামলের কোনো রকম খবর পেলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। ঠিক আছে। প্রথম, নিজের ফোন কখনো অফ করবে না। দ্বিতীয়ত, বাকুলি ছেড়ে তুমি কখনো যাবে না। তৃতীয়ত, অনিতা কামলের কোনো রকম খবর পেলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। ঠিক আছে ম্যাম। এবার সব সত্যি কথা বল মা, সব সত্যি কথা। আমরা তো তোকে দিয়ে অনেক মিথ্যে কথা বলিয়েছি। উর্বশীমা, এর আগে তুমি আমাকে দুবার মিথ্যে কথা বলেছো, কিন্তু তাতে তোমার কোনো দোষ ছিল না। জানি আমি। এখন ভয় না পেয়ে নির্দ্বিধায় তুমি সেই লোকটার নাম আমাকে বলো, যে লোকটা তোমার উপর এই অত্যাচার করেছে। হামিদ কাকা। কি হয়েছিল পুরো কথা বলো।
আরে সমীর, হ্যাঁ অমিত দা, তোর ফোনটা দে তো, আমারটা বিগড়েছে। নাও। আমি কথা বললে রিচার্জ করে দেবো। যা যা যা, তুই যা। সমীর, দুপুরে মাঠে আসবো, সকালে অনেক কাজ আছে। আরে না, এখনই আয়, ওই পোড়ো বাড়িতে জরুরি কথা আছে। এখন নয় রে। তাড়াহুড়ো না থাকলে কি আর ডাকতাম? আয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসন মেজে আমি আসছি। সমীরের সঙ্গে দেখা করতে এই পোড়ো বাড়িতে আসা হয়। অমিত কাকা, ওই কলটা সমীরের ফোন থেকে আমি করেছিলাম উর্বশী। দেখো উর্বশী, তোমার আর সমীরের এই যে প্রেম কাহিনীটা না, সেটা যদি তোমার বাড়ির বা ওর বাড়ির লোকেদের বা গ্রামের কেউ জানতে পারে, কেউ তোমাদের ছেড়ে দেবে না। কিন্তু কাকা, আমার শুধু বন্ধু, আর কিছু না। একটা ছেলে আর মেয়ের মধ্যে যে বন্ধুত্বটা হয় না, এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। বন্ধুত্বের আড়ালে তো অনেক কিছুই হয়। আমাদের দুজনের মধ্যে কিছু হয়নি, আপনি বিশ্বাস করুন। আমি তো বিশ্বাস করতে পারছি না। তোর বাবা মাকে বলে দেবো? না কাকা। ঠিক আছে, বলবো না। ওরা কিচ্ছু জানবে না। ঠিক আছে কাকা। ঠিক আছে, ওরকম হয় না উর্বশী। এদিকে আয়, এদিকে আয়। তোরা সমীরের মধ্যে লাভ চলছে, সেটা বাবা মাকে বলবো না, তাই তো? কিন্তু এটা দাম দিতে হবে। কি? সেটা তুমি দেবে। কি কি দাম কাকা? উনি আমার সাথে জোর জবরদস্তি করেছিল। ওই দিনকের পরে আমাকে রোজ ডাকতেন, হুমকি দিত, ভয় দেখাতো, যদি তুই না আসিস তো ব্যাস সবাইকে সবকিছু বলে দেবো। থ্যাংক ইউ ডক্টর। এটা খুব ভালো যে হসপিটালে সিসিটিভি ক্যামেরা আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রমাণ। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই হামিদ আর আসলাম সুহাসের সাথে দেখা করে আর ওরা কথা বলে, সুহাস যেমনটা আপনাদের বলেছিল। মনে হচ্ছে এবার ফ্যামিলিটা সত্যি কথা বলছে। স্যার, আমি রেড অ্যালার্ট জারি করে দিয়েছি অনিতা কামলে, হামিদ মির্জা আর এই আসলামের জন্য। স্যার, এই হামিদ আর অনিতার মধ্যে কোনো চক্কর আছে? দেখো, এরা তিনজন যেখানে লুকিয়ে থাকুক, খুঁড়ে বার করো এদের। খুঁজে বের করো ওদেরকে, পেলেই ধরো। আর ম্যাজিস্ট্রেটের সামনে অন ক্যামেরা স্টেটমেন্টও নাও। আর হ্যাঁ, হামিদকে ধরতে পারলেই ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল নিয়ে নেবে। ডিএনএ রিপোর্ট পেলেই চার্জশিট ফাইল করবে। আর স্যার, সমীর শেখের বেল অ্যাপ্লিকেশন আমরা সাপোর্ট করছি, এই কন্ডিশনে যে ও আমাদের কন্ট্যাক্টে থাকবে। হ্যাঁ, খুব ভালো করেছো তোমরা। আমার মনে হচ্ছে ও সত্যি ইনোসেন্ট, কিন্তু সুযোগ হাতছাড়া করো না। এবার খুব সাবধানে তোমরা পা ফেলো, কেস এখন আমাদের হাতের মধ্যে। আমি আগে আপনাকে বলেছিলাম আমি কিছু করি উর্বশীর সাথে। ওর যে এই বদনাম হলো, এর ক্ষতিপূরণ কে দেবে? ওই সুহাস না আপনারা পুলিশের লোকেরা? আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আপনাদের সাথে। পরিস্থিতি এমনই ছিল যে উর্বশী ভয়ে সমীরের নাম নিতে বাধ্য হয়েছিল। এখন যে ও বাইরে এলো, ওকে আর ঢোকাবেন না তো? আপাতত জামিন হয়ে গেছে। রেহাই তখনই পাবে যখন ওর ডিএনএ নেগেটিভ হবে আর হামিদের মিলে যাবে। 2 সপ্তাহ ধরে আকাশ পাতাল এক করে খোঁজার পর পুলিশ অবশেষে জানতে পারে যে হামিদ মির্জা কোথায় লুকিয়ে আছে। আরে কি করছেন আপনারা? আমার চেনা জানা কিন্তু অনেক ওপর অব্দি আছে, ওপর অব্দি সব অফিসার, বুঝেছো? আমার ফোন দাও, আমার ফোন দাও। হ্যাঁ, তোমাদের এসপি সাহেবের নাম্বার আছে, এখনই তোমাদের সামনে ফোন করছি, ফোন দাও। আমি একটা কাজ করি, এসপি সাহেবকে থানায় ডেকে নি, ওখানে তোর আর আমাদের সাথে একেবারে খোলাখুলি কথা হবে। চলো। মৃণাল ম্যাডাম, ওই তুলসী রেস্টুরেন্ট আছে না,
ওখানে বসে আছে অনিতা কামলে। ছাড়ো আমাকে, ছাড়ো। পালিয়ে পালিয়ে কোথায় যাবি? এবার তোর খেলা শেষ। নিয়ে এসো এদিকে। ছাড়ো আমাকে, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। কত দূর পর্যন্ত যেতে পারি তোমাদের কোনো নিয়ে ধারণা এসো নেই। একে। কি নামের? নামটা বলো আমাকে। তোমরা জানো না যে আমার কত দূর পর্যন্ত হাত আছে। বাহ, সোশ্যাল ওয়ার্কার ম্যাডামও চলে এসছে দেখছি। চলো পার্টি শুরু করা যাক। চা জল খাবার আসছে, তার আগে যাই বলার থাকুক ঝটপট বলে ফেলো। দ্বিতীয়বার যদি দেখুন না স্যার বলেছিস, তাহলে না কখনো দেখতে পাবি, না শুনতে পারবি, না বলতে পারবি। কি করেছিস রে তুই মেয়েটার সঙ্গে? ঝটপট বলে ফেল, ঝটপট। লাফড়া হয়ে গেল। সুভাষকে যে নামটা বানিয়ে বলেছিলাম, শালা ওই নামে একটা নয়, তিনটে লোক পাওয়া গেছে ওই একই নামে। তার মানে লাফরা। কেসটা মাটি চাপা পড়ার জায়গায় স্প্রিং এর মতো উপরে উঠে গেল। তাই তো আপনাকে ডেকেছি ম্যাডাম। এখন আপনাকে কিছু একটা হেল্প করতে হবে। হেল্পের একটা মূল্য হয় হামিদদা। আমার ফ্রিতে হেল্প করার কোনো শখ নেই। প্রশ্ন উঠছে না, বলুন হেল্প করব। 50,000 দেবো আগে। তারপর মন করা নাম তো চললো না, এবার আসল লোককে সামনে আনবো। মানে ঘটনাটা সাজানোই হবে। আপনার কাছে এরকম কোনো ঠিক এই ধরনের মুরগি আছে? হ্যাঁ আছে তো, ওই সমীর, ওটাই ঠিক। উর্বশীর সাথে বন্ধুত্ব, লাইন ধরে নিন। তাহলে তো হয়ে গেল। এটা বেশ কাজে দেবে, আর লজিকটাও খাটবে। তাহলে ওই সব লজিক ফজিক লাগান, আমি কিন্তু এসবে থাকবো না। হামিদদা, কি ব্যাপার বলো তো? তোমার নাম আসতে দিলাম না। তোমার পাপের শাস্তি ওই সমীর ভোগ করছে, ও জেলে আছে, আর আমার 50,000 কোথায়? বোকা ভাবো নাকি আমায়? তুমি জানো আমি কি করতে পারি? ফালতু বকবেন না, বেশি উড়বেন না। পায়রার মতো গুলি করে মারবো, বুঝলেন তো? সোশ্যাল ওয়ার্কিংটা বাড়িতে দেখাবেন। শুধু এইটুকু মনে রাখুন, সমীরকে আপনি সামনে এনেছেন, আমি নয়। যা হয়েছে সব আপনি করেছেন। ফাঁসলে শুধু আপনি ফাঁসবেন। এখন আমার কাছে টাকা নেই তোকে দেবার মতো। আমাকে ফাঁসাবে? আচ্ছা, এবার আমি সারা গ্রামের সামনে তোমার মুখোশ খুলবো। একে তো আমার 50,000 দিলে না, ওই সুভাষ আর পদ্মারও 7 লাখ দিলে না। তার মানে তুমি শুধু নিয়েই যাবে, কিছুই দেবে না? আরে যা যা করবার করে নিস, যা। এই বদমাসটা আমার পরিশ্রমের 50,000 দিল না, তাই বাধ্য হয়ে আমাকে ওই চাষি সুভাষের থেকে নিতে হলো। আর কি করব? এ কথা বলে যে আমাদের পুলিশকে আর হাসপাতালের লোককে দিতে হবে। স্যার, আমার তো মনে হয় নিউজটা লিখে ওই দিয়েছে মিডিয়াতে। এক কাজ করো, সোশ্যাল ওয়ার্কার ম্যাডামের চামড়া তুলে এ কথা জিজ্ঞেস করো। এই, কোনো দরকার নেই, এমনি বলবো। হ্যাঁ, ওই নিউজটা আমি লিক করেছিলাম। স্যার, এই মহিলাটা কিন্তু ভীষণ খারাপ। যা কিছু করার এই করেছে, লাস্টে আমাকে ভাসাচ্ছে। হামিদ ভাই, আপনি আমার 7 লাখ কবে দেবেন? অনিতা দেবী 1 পয়সাও দেয়নি। ও বলছে আপনার সঙ্গে সোজা কথা বলতে। আরে তোর টাকা চাই তো, যা নিজে চেনে। আরে ও বলছে তুই চাইছিস, তাই জন্য পয়সা দিয়ে দেবো নাকি? পয়সা না পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব। কেন ধ্বংস হবি? তুই তো এসছিস, কাজ কর না খেতে, মজুরি দিয়ে দেবো আমি। আর তোর মেয়ের সব ঠিক হয়ে গেছে, এখন সব ভুলে যা। যা যা যা, কাজ কর, যা। দুজনেরই স্টেটমেন্ট নিয়ে নাও, তারপর খুব বিনয়ের সঙ্গে ম্যাডামকে 50,000 আর স্যারকে 7 লাখ হার্ড ক্যাশ দিও, আর ওদের দিয়েই গুনিও। উর্বশী কেমন আছে? ঠিক আছে, সেরে উঠছে। স্কুল সপ্তাহখানেকের মধ্যে যাবে স্যার, বলছিল তো। মা দেখো, এটা খুব ভালো ব্যাপার যে পরের সপ্তাহ থেকে তুমি স্কুলে যাবে। স্কুল কখনো ছাড়বে না, ছাড়বে না তো?
ছাড়বো না স্যার। কেউ কিছু বলুক বা না বলুক বা কিছু ঘটে যাক, মন খারাপ হয়, কারণ মনের তো এটা অভ্যাস খারাপ হওয়া, পেছনে ফিরে তাকানোর। শুধুমাত্র এই অভ্যাসটা আমাদের পাল্টাতে হবে। যাই হোক না কেন, আমরা দুঃখী হব না আর পেছনে ফিরে তাকাবো না, সব সময় সামনে দেখব। ঠিক আছে স্যার, সব সময় সামনে। গুড। হামিদ আর অনিতা নিজেদের অপরাধ স্বীকার করেছে, কিন্তু কেসটা এগোনোর জন্য সময় লাগবে আরো, কেননা হামিদের ডিএনএ রিপোর্টস এখনো বাকি আছে। আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আমরা আপনাকে মিথ্যে বলেছি। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এটাই বড় কথা। শুধু তোমাদের মেয়েটার খেয়াল রেখো, এই অন্ধকার থেকে বাইরে বেরোতে ওকে সাহায্য করো, এটাই তোমাদের প্রায়শ্চিত্ত হবে। হামিদ মির্জাকে আইপিসির ধারা 376 সাবসেকশন 2 অনুযায়ী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পক্সো অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্টের সেকশন 4ও লাগু হয়েছে। অনিতা কামলেকে আইপিসির ধারা 387 অর্থাৎ এক্সটর্শন আর 506 ধারা অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আসলাম যে হামিদ মির্জার সঙ্গে সুভাষকে হুমকি দিতে এসেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। অনিতা এবং হামিদ দুজনই আইনি হেফাজতে রয়েছে, আর ডিএনএ রিপোর্ট এখনো আসতে বাকি। উর্বশী আবার স্কুলে যেতে শুরু করেছে আর একটি ইতিবাচক দৃষ্টিকোণের মধ্যে দিয়ে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। তার মা বাবা সুভাষ আর পদ্মা এখন অন্য ধান খেতে মজদুরি করে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.